আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন সহ নিহত ৬, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ধারণা। বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা বেলা ২:৩০টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেতাকর্মীর ঢল। প্রথাগত কূটনীতিতে বাংলাদেশ মিয়ানমার সংকটের সমাধান হবে না বলে বিশেষজ্ঞের অভিমত। সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সম্পর্ক উন্নয়নের তাগিদ। জাতীয় নির্বাচনের আগে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগ। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খুলতে বিএনপির আহ্বান। এবং রাজশাহীর চর আষাঢ়িয়া দহে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ, সুধীজনদের সাধুবাদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শুধু প্রথাগত কূটনীতিতে বাংলাদেশ মিয়ানমার সংকটের সমাধান হবে না বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তার মতে রোহিঙ্গা সংকট এবং সীমান্তে উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় কূটনীতির পাশাপাশি ট্র্যাক টু ডিপ্লোম্যাসি প্রয়োজন। সঙ্গে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও কাজে আসতে পারে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। আবারও অস্থির বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। রাখাইন রাজ্যে জান্তা বাহিনী, আরাকান আর্মি আর রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের ত্রিমুখী সংঘাত নিয়মিত হয়ে উঠছে। গত সপ্তাহে সীমান্তের ওপারের গোলাগুলিতে ৯ বছরের এক বাংলাদেশি শিশু গুরুতর আহত আর মাইন বিস্ফোরণে একজনের পা হারানোর পর সেই সংখ্যা বাড়ছে। একদিকে দেশের ভেতরে এত রোহিঙ্গার চাপ আর সীমান্তের ওপারে সংঘাতের দ্রুতই সমাধান দেখছেন না কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এখানে আমি আরাকান আর্মির সাথে কথা বলবো না বলাটাও যেমন দরকার নেই, আবার আমি করছি সেটাও বলা দরকার নেই। কোন ট্র্যাকের মধ্যে আমি কি করছি সেটা তো আমার জানানো দরকার নেই পুরো পৃথিবীতে, তাই না? তার মতে কূটনীতির সরল পথে এই সংকট সমাধানের সম্ভাবনা কম। আমাদের জন্য আপাতত যে সমস্যাটা হয়েছে মূলত তো রোহিঙ্গাদের এখানে আশ্রয় নেওয়ার জন্যই তো হয়েছে। এখন এটা থামাতে হলে আমার স্বাভাবিকভাবে কয়েকটা অ্যাক্টার্স খুবই জড়িত। এর মধ্যে তামাদো একটা ফ্যাক্টর। আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু আমি তো তার সাথে নেগোসিয়েশন আমার করতে হবে। এর একটা আরাকান আর্মিও একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এখন এখানে চীনও একটা ফ্যাক্টর। এখানে যেহেতু প্রতিবেশী দেশ ভারতও একটা ফ্যাক্টর। ভাবছি কেন যে এটা আমি ট্র্যাক 1 দিয়ে করব। আমার তো একাধিক ট্র্যাক আছে, সেই জায়গায় আমি এখন পর্যন্ত যেতে পারিনি। সীমান্তে পুরো নিয়ন্ত্রণ না থাকলেও সাম্প্রতিক ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে বাংলাদেশ। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে একটি ৭তলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন সহ ৬ জন নিহত হয়েছে। সেখানে আছেন শহীদুল্লাহ রাজু। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বহুতল ভবনে যে সকাল ৭:৫০ দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, আগুন লাগে। এবং এই ঘটনায় একই ফ্যামিলির ৩ জন, একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত একজন, তার ওয়াইফ এবং ২ বছরের একটি শিশু বাচ্চা সহ ৩ জন, এবং অন্যান্য পরিবারের ৩ জন, মোট ৬ জন নিহত হয়েছেন। এবং আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর কুয়েত মৈত্রী হসপিটাল, ঢাকা মেডিকেল হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কুয়েত মৈত্রী হসপিটালকে আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে ভর্তি করা হয়েছে। শুক্রবার ৭:৫০ দিকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আগুন কিন্তু পুরো বিল্ডিংটাতেই ছড়িয়ে পড়ে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ তিনি জানিয়েছেন যে
প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এবং সেটি ওই ভবনটির দ্বিতীয় তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম তিনি জানিয়েছেন যে তাদের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং সাড়ে 10টার দিকে পুরোপুরি আগুন নির্বাপন সম্পন্ন হয় এবং অগ্নিকাণ্ডের এই ঘটনায় নিহত এবং আহতদের উদ্ধার করা হয়। কেন এত বেশি হতাহত এক্ষেত্রে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তিনি বলেন যে ঘরগুলোতে অনেক বেশি আসবাবপত্র থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ধোয়ার জন্য আসলে অধিকাংশই মৃত্যুবরণ করেন যে 6 জনের মধ্যে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, দোতলায় আগুনের সূত্রপাত হয়েছে এবং আসলে যারা মারা গেছে তারা 4 তলা এবং 6 তলায় বসবাস করতেন। তবে প্রত্যক্ষদর্শী যারা তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন যে এই ভবনটির ছাদে যাওয়ার যে সিঁড়ি সেখানে তালাবদ্ধ ছিল এবং কোনো ইমার্জেন্সি এক্সিটের পদ্ধতি ছিল না এবং যে ফায়ার আগুন নির্বাপনের যেসব ইকুইপমেন্ট সেগুলো এই ভবনটিতে ইনস্টল করা ছিল না। এর জন্য আসলে উদ্ধার কাজেও বেগ পেতে হয়েছে, পানির উৎস পেতেও বেগ পেতে হয়েছে এবং ছাদ থেকে যে উদ্ধার কার্যক্রম সেটিও চালানো সম্ভব হয়নি উপরে তালাবদ্ধ থাকার কারণে। সোহেল ফয়সাল। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানীর বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চাল থেকে শুরু করে শীতকালীন সবজি। বিক্রেতারা জানিয়েছেন সকল নিত্যপণ্যের দাম তুলনামূলক বেশি। ক্রেতারা বলছেন পণ্যের উচ্চ মূল্য কমিয়ে দিচ্ছে ক্রয় ক্ষমতা। ওবায়দুল রশিদের রিপোর্ট। এক এক সময় এক এক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি থাকে আলোচনায়, ক্রেতাদের ওঠে না বিশ্বাস। গত 1 সপ্তাহে চালের দাম না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ভরা মৌসুমেও দামি শীতকালীন সবজি এবং পেঁয়াজ। আগে আমগো দেশে দেখছি টমেটো গাছে পাইকা পচা গেছে, কেউ খায় না, 10 টাকা কেজি। এবার চাষ করে না, দামও বাড়তি। জিনিসের দামে 20-30 টাকা কেজিতে বেশি আছে। এখন তো সিজন, এখন দাম কম হওয়ার কথা। মিনিকেটের দামটা একটু বাড়তি। মিনিকেট অরিজিনাল পুরানটা মনে করেন 78 থেকে 80 টাকা পর্যন্ত, আর ফলাদ চালের দামটা অতিরিক্ত বাড়তি। ফলাদ চালের দামটা 5 কেজিতে 20 টাকা 22 টাকা বাড়ছে। নিত্যপণ্যের উচ্চ মূল্যে ক্ষোভ ক্রেতাদের কণ্ঠে। তারা কখনো বলে বৃষ্টির জন্য দাম বেশি, কখনো গরমের জন্য দাম বেশি, কখনো শীতের জন্য দাম বেশি। আজকেও দাম মোটামুটি বেশি পর্যায়ে আছে। একটা উদাহরণ দিই, পেঁয়াজের কেজি এখন সিজন, এখন পেঁয়াজের যেই সিজন এবং এই সময়টা পেঁয়াজের কেজি 10 থেকে 15 টাকা হওয়া উচিত। এখন যদি পেঁয়াজ 50 টাকা হয় তাহলে অফ সিজনে পেঁয়াজের দাম 300 টাকা হবে। বিক্রেতারা বলছেন বেশি দামের কারণে পণ্য বিক্রি কম হচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নতুন উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলোচিত সব ঘটনাকে ঘিরে মুহূর্তেই ছড়ানো হচ্ছে ভুল ও মিথ্যা তথ্যের ফটোকার্ড, ভিডিও। এসব দেখে সহজেই বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এটা আগামী নির্বাচনের নতুন চ্যালেঞ্জ বলে মনে করছে বিএনপি। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খোলার আহ্বান জানিয়েছে দলটি। তৃণমূল পর্যায়ে অপপ্রচার রোধে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে তরুণ কর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান, আমরা সবাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরকম অসংখ্য এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আগামী নির্বাচনে কাকে ভোটে দেবেন? বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে এরকম অর্ধশত ভুয়া আইডি শনাক্ত করেছেন তারা। প্রযুক্তির অপব্যবহার আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বলে মনে করেন তিনি। টেকনোলজি এত এগিয়ে গিয়েছে, নির্বাচনে অবশ্যই টেকনোলজি একটা বড় চ্যালেঞ্জ। সেইটাকে ধারণ করেই তো আমরা চেষ্টা করছি প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে যেন আধুনিক ক্যাম্পেইন হয়। প্রযুক্তিকে চাইলে যে কেউ ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজে ব্যবহার করতে পারেন। একটি দায়িত্বশীল বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি তথ্য প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হবে।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করতে হবে, সমস্যার সমাধানে ব্যবহার করতে হবে। আসন্ন ঝুঁকি মোকাবেলায় অপতথ্যের বিস্তার রোধে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক এর মাধ্যমে তরুণ রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ ও আসন ভিত্তিক অ্যাক্টিভিস্ট নিয়োগ করেছে দলটি। প্রত্যেকটা আসন থেকেই বেশ কিছু তরুণ ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে যারা বিএনপির আদর্শকে ধারণ করে, যারা ওনাদের নিজ আসনে কি ঘটছে সেটি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করছেন। তার অংশ হিসাবে যদি কোথাও অপপ্রচার থাকে, অপতথ্য থাকে, তাহলে ওনারা সেটা লোকালি ভেরিফাই করে আমাদেরকে জানাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বিএনপির ব্যাপারে অনেক অভিযোগ আছে যার ন্যূনতম সত্যতা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে, তারপর যখন দল থেকে তদন্ত করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং অবহিত করাচ্ছে, ততক্ষণে 24 ঘন্টা পার হয়ে গেছে এবং 24 ঘন্টা অনেক মানুষ জানছে যে বিএনপি একটা অপরাধ করছে, কিন্তু বাস্তবতার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নাই। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনকেও সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজ আয়োজিত শোকসভা বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হবে। এই মুহূর্তে সেখানে আছেন রাহুল রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, নাগরিক শোকসভার বিস্তারিত আমাদের জানান। ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে আমরা আছি, সেখানে আসলে এই নাগরিক শোক সভাটি অনুষ্ঠিত হবেই বলা যায়, কেননা তাদের নির্ধারিত সময় বেলা 2:30। তবে এরই মধ্যে আমরা দেখেছি যে নাগরিক সমাজের যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, শিল্প, সাহিত্যিক সহ সব ধরনের শ্রেণী পেশার মানুষরা এখানে এসে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা, নিশ্চয়ই জানেন যে গত 30শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তারপর থেকে আমরা দেখেছি বিএনপি 7 দিনের বিভিন্ন শোক কর্মসূচি পালন করেছে। তার আপনার মাগফিরাত কামনায় সারা দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং আজকে এটি কিন্তু ওইভাবে দলীয় কোনো আয়োজন নয়, এটি মূলত নাগরিক শোকসভা, যেটি বলছিলেন সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শোকসভার আয়োজন করেছে এবং এখানে কিন্তু সব ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে থাকবেন। তারা মূলত বেগম খালেদা জিয়ার কে নিয়ে স্মৃতিচারণ করবেন, তার কর্মজীবন, রাজনৈতিক জীবন, তার যে তার সংগ্রামী রাজনৈতিক জীবন, সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং এখানে বিএনপির সিনিয়র নেতারাও থাকবেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারও এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যতদূর জেনেছি তিনি 3টা, 3:30টার দিকে এখানে আসবেন আর বেলা 2:30টার দিকে এই শোকসভা শুরু হবে। তবে আমরা যতদূর জানতে পেরেছি যারা নাগরিক রয়েছে, অর্থাৎ বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন, তারাই আজকে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়ার
সেটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতা বক্তব্য রাখবেন না, আমরা এখন পর্যন্ত তাই জানতে পেরেছি। তবে নিশ্চয়ই আসলে এই শোকসভা অনুষ্ঠিত অনুষ্ঠান শুরু হলে আসলে আমরা তখন বলতে পারবো এবং নিশ্চয়ই কারা কারা বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে এই নাগরিক শোকসভা শুরু করার প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই শোকসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। মর্যাদায় সেই পরিপ্রেক্ষিত ভাবেই সকল ব্যবস্থা করা আছে। উপাচার্য মহোদয়গণ তাদের নির্ধারিত জায়গায় বসবেন, বৃন্দ তাদের নির্ধারিত জায়গায় বসবেন, আন্তর্বৃন্দ তাদের নির্ধারিত জায়গায় বসবেন। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে অন্যান্য সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির মধ্যেই ইরানে বিক্ষোভকারীদের দমন-পীড়ন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে সরকার বিরোধী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ করে ইরান। জাতিসংঘে ইরানের উপপ্রতিনিধি বলছে, ইরান সংঘাত চায় না, তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। আর বিক্ষোভ দমনে ইরান সরকারের দমন-পীড়নের সমালোচনা করেছে মার্কিন প্রতিনিধি। আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। জাতিসংঘে ইরানের উপপ্রতিনিধি বলেন, তারা সংঘাত চান না, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে জবাব দিতে প্রস্তুত। ইরানে অস্থিরতায় যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিক্ষোভ দমনে ইরানের সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করে মার্কিন প্রতিনিধি বলেন, ইরানে চলমান ইন্টারনেট ব্লকআউটের কারণে কর্তৃপক্ষের দমন-পীড়নের প্রকৃত মাত্রা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। এদিকে বৃহস্পতিবার বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ভারত সীমান্তবর্তী রাজশাহীর বিচ্ছিন্ন জনপদ গোদাগাড়ির চর আশরিয়া দহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় এমন উদ্যোগের সাধুবাদ জানানোর পাশাপাশি পদ্মা অধ্যুষিত চরাঞ্চলের জীবন জীবিকার টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদুর রনির রিপোর্ট। সীমানা পেরোলেই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। পদ্মা অধ্যুষিত ৩৫ কিলোমিটারের অধিক বিস্তৃত বিচ্ছিন্ন জনপদ রাজশাহীর গোদাগাড়ির চর আষাঢ়িয়াদহ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি শীত বস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মাথা টাথা ঘুরছে, গা কতর ঘুরছে, ওষুধ পেয়েছি আর কম্বল পেয়েছি। ওরা যে কাজ করে সে কাজের ফল দেয় আল্লাহ। আপনারা দিয়েছেন ওষুধ, ওটাই ভালো জন্য এটা কমে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। ওষুধ পেয়েছি, খুব খুশি। তারা দিয়েছে, তারা দোয়া করলাম। আমরা চরাঞ্চলের মানুষ, আমাকে কম্বল দিল, ওষুধ দিল। হ্যাঁ, শীতের মধ্যে কম্বলটা দেওয়া হলো, খুব ভালো। আমার সর্দি কাশি হয়েছিল, আমি ওষুধ পেয়েছি। হ্যাঁ, খুশি হয়েছে, ও ডাক্তার দেখাইলাম। আমাদের কাছে খুবই ভালো লেগেছে।
চরের মানুষের জন্য এটা খুবই প্রয়োজন। প্রকৃত জীবন ফাউন্ডেশনকে উদ্যোগ নেওয়ার জন্য এবং সুন্দরভাবে সেবা এবং শীত বস্ত্র বিতরণ করার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আত্মমানবতার সেবায় নিবেদিত থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র। যারা দুস্থ মানুষ রয়েছেন তাদেরকে ফ্রি মেডিকেল সেবা এবং ফ্রিতে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। এটা আসলে এই অঞ্চলের মানুষজন যারা রয়েছে তাদের জন্য অনেক উপকার হচ্ছে এবং একই সাথে এই ধরনের উদ্যোগ আসলে আমাদের সকলকে অনেক বেশি অনুপ্রাণিত করে মানুষের জন্য কাজ করার জন্য। যারা অনেক বেশি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন তাদের জন্যও কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি ধন্যবাদ জানাতে চাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে। শীতকালীন রোগে অনেক ভুগতেছে, আমরা মনে করি আমাদের পাশাপাশি যদি আরও কেউ এগিয়ে আসে এই চরবাসীর অনেক উপকার হবে। শুধু সাময়িক সহায়তায় নয়, এই অঞ্চলের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রয়োজন নিরাপদ অবকাঠামো নির্মাণ, নদীকেন্দ্রিক পর্যটন বিকাশ এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনা। মোশাহিদ রনি, চ্যানেল আই, রাজশাহী। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আরও একবার আমন্ত্রণ। নোয়াখালীর মাইজদি ও রাঙ্গামাটি শহরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। নোয়াখালীর মাইজদি বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়। পুলিশ জানিয়েছে 2 বন্ধু মোটরসাইকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর বিনোদপুর যাওয়ার পথে কেরানীবাড়ি মসজিদের সামনে দ্রুতগামী মোটরসাইকেলটি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অভি দেবনাথ মারা যায়। গুরুতর আহত হৃদয় চন্দ্র শীলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। রাঙ্গামাটি শহরের আসাম বস্তি কাপ্তাই সড়কে গাছ বোঝাই পিকআপ খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। চাকরির পাশাপাশি হাঁস পালন করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুর মুজিবনগরের হাসান আল ফারুক নামের এক যুবক। তার 450 হাঁস থেকে এখন প্রতিদিন ডিম পাচ্ছেন 360টি। দৈনিক 4500 টাকার ডিম বিক্রি করে খরচ বাবদ লাভ হচ্ছে 12 থেকে 15,000 টাকা। এবারে প্রকৃতি সংবাদ। শীত এলেই রং বদলায় বরগুনার বেতাগের ঝোপখালির প্রকৃতি। নিস্তব্ধ জলাভূমিতে নেমে আসে দূর দেশের অগণিত পরিযায়ী পাখি। 1000 মাইল পাড়ি দিয়ে এখানে জড়ো হয় হাঁস, পানকৌড়ি, বালিহাঁস, চখাচখি ও ডাহুক সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি। তাদের কলরবে প্রাণবন্ত হয়ে ওঠে খাল, বিল, জলাশয়। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের 3 জন সহ নিহত 6। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ধারণা। বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেতাকর্মীর ঢল। প্রথাগত কূটনীতিতে বাংলাদেশ মিয়ানমার সংকটের সমাধান হবে না বলে বিশেষজ্ঞের অভিমত। সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সম্পর্ক উন্নয়নের তাগিদ। জাতীয় নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খুলতে বিএনপির আহ্বান। এবং রাজশাহীর চর আষাঢ়িয়া দহে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। সুধীজনদের সাধুবাদ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।